উবারের এই মহাকাব্যিক কাহিনী কোনো সাধারণ ব্যবসার উত্থান নয়। এটি হলো প্রযুক্তির আড়ালে লুকিয়ে থাকা একটি স্নায়ুযুদ্ধ, যেখানে নৈতিকতার কোনো স্থান ছিল না। প্যারিসের সেই কনকনে রাত এবং প্রতিশোধের বীজ। গল্পের শুরু ২০০৮ সালের এক হাড়কাঁপানো শীতের রাতে, যখন প্যারিসের রাস্তায় দাঁড়িয়ে ট্র্যাভিস ক্যালানিক এবং গ্যারেট ক্যাম্প একটি ট্যাক্সির জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করছিলেন। কিন্তু ট্র্যাভিসের মাথায় তখন ঘুরছিল অন্য এক ক্ষোভ। এর আগে তার প্রথম কোম্পানি স্কোর কপিরাইট লঙ্ঘনের দায়ে $২৫০ বিলিয়ন মামলার মুখে দেউলিয়া হয়ে গিয়েছিল। সেই পরাজয়ের প্রতিশোধ নিতে তিনি মরিয়া ছিলেন। প্যারিসের সেই রাতে তারা কল্পনা করেছিলেন এমন এক পৃথিবীর যেখানে ফোনের এক ক্লিকেই জেমস বন্ডের মতো গাড়ি চলে আসবে। যে আইডিয়াটি তারা পেয়েছিলেন একটি জেমস বন্ড মুভি দেখে। ২০১০ সালে সান ফ্রান্সিসকোতে উবার ক্যাব যখন যাত্রা শুরু করে, তখন থেকেই এটি ছিল অবৈধ। কর্তৃপক্ষ যখন প্রতিদিন $৫,০০০ জরিমানা এবং ৯ দিন জেলের হুমকি দেয়, তখন ট্র্যাভিস শান্ত গলায় তার কর্মীদের বলেছিলেন, আমরা কিছুই করব না, শুধু অপেক্ষা করব। তিনি চতুরতার সাথে আইনের ফাঁক দিয়ে উবারকে ট্যাক্সি কোম্পানির বদলে টেক কোম্পানি হিসেবে প্রচার করেন এবং উবার ক্যাব থেকে ক্যাব শব্দটি বাদ দিয়ে দেন। বিনিয়োগকারীদের টাকা দিয়ে হাজার হাজার আইফোন কিনে তিনি ড্রাইভারদের হাতে তুলে দেন এবং ফ্রি রাইড দিয়ে পুরো শহর কবজা করে নেন। ডিজিটাল গোয়েন্দাগিরি যখন কর্তৃপক্ষ উবারকে ধরার চেষ্টা করছিল, তখন উবার তৈরি করে গ্রে বল নামক এক মরণফাঁদ। CIA এবং FBI এর প্রাক্তন কর্মকর্তাদের সহায়তায় উবার এমন এক সফটওয়্যার বানায় যা পুলিশ বা সরকারি কর্মকর্তাদের শনাক্ত করতে পারত। কোনো পুলিশ কর্মকর্তা উবার অ্যাপ খুললে তিনি কেবল একটি ভুয়া ম্যাপ দেখতেন, যেখানে কোনো গাড়ি নেই, অথচ পাশেই উবারের আসল রাজত্ব সচল ছিল। এখানেই শেষ নয়, প্রতিদ্বন্দ্বী লিফটকে ধ্বংস করতে উবার তৈরি করে হেল নামক সিস্টেম, যার মাধ্যমে তারা প্রতিপক্ষের ড্রাইভারদের ওপর সার্বক্ষণিক নজরদারি চালাত এবং তাদের ভাগিয়ে আনার জন্য গোপন বোনাস দিত। উবারের দ্রুত প্রসারের আড়ালে চাপা পড়ে গিয়েছিল সাধারণ মানুষের জীবন। নিউ ইয়র্কের ড্রাইভার ডাক শিফটার সপ্তাহে ১২০ ঘন্টা কাজ করেও ঋণের বোঝা বইতে না পেরে সিটি হলের সামনে নিজের মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেন। ভারতেও ঋণের দায়ে এক ড্রাইভার আত্মহত্যা করলে ক্ষুব্ধ সহকর্মীরা তার মৃতদেহ নিয়ে উবার অফিসের সামনে বিক্ষোভ করে। উবার হিউম্যান ট্রাফিকিং এবং যৌন হেনস্থার অভিযোগেও বারবার জর্জরিত হয়েছে। তবুও ট্রাভিসের লক্ষ্য ছিল কেবল যে কোনো মূল্যে জয়। চীন বনাম উবার। যেখানে চোরকে দমানো অসম্ভব, ট্রাভিস যখন চীন জয় করতে যান, তখন তিনি এক অদ্ভুত জালিয়াতির মুখে পড়েন। চীনের স্ক্যামাররা শত শত সস্তা ফোন নিয়ে ঘরে বসে ভুয়া রাইড তৈরি করত এবং উবারের বোনাসের কোটি কোটি টাকা লুটে নিত। এমনকি অ্যাপলের নিয়ম ভেঙে ট্রাভিস গ্রাহকদের ফোনের গোপন তথ্য চুরি করার কোড বসালে স্টিভ জবসের উত্তরসূরি টিম কুক উবারকে চিরতরে নিষিদ্ধ করার হুমকি দেন। শেষে উবার পিছু হটতে বাধ্য হয়। উবারের ভেতরে তখন চলত এক উগ্র আলফা সংস্কৃতি। নারী কর্মীদের ওপর যৌন হয়রানি নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছিল এবং HR সেসব চেপে যেত। এক বোর্ড মিটিংয়ে যখন নারী সদস্যের কথা শুনে পুরুষ সদস্যরা লিঙ্গবাদী মন্তব্য করেন, তখন উবারের আসল কদর্য রূপ সবার সামনে চলে আসে। ঠিক সেই টালমাটাল সময়েই ট্রাভিস এক ব্যক্তিগত ট্র্যাজেডির শিকার হন। নৌকা দুর্ঘটনায় তার মা মারা যান। সেই শোকাচ্ছন্ন অবস্থাতেই উবারের বিনিয়োগকারীরা ট্রাভিসকে তার নিজের তৈরি কোম্পানি থেকে পদত্যাগ করতে বাধ্য করেন। $1 বিলিয়ন প্রেতাত্মা ট্র্যাভিস ক্যালানিক বিদায় নিলেও উবারের সমস্যা মেটেনি। শেয়ার বাজারে আসার পর উবারের শেয়ারের দাম ইতিহাসের অন্যতম বড় পতনের সাক্ষী হয়। ২০১৯ ও ২০২০ সালে কোম্পানিটি যথাক্রমে $৮.৫ এবং $৬.৭ বিলিয়ন লোকসান করে। উবার আজও আছে, হয়তো আগের চেয়ে বেশি সুশৃঙ্খল, কিন্তু সেই বিশৃঙ্খলা ও দাপটের দিনগুলো সিলিকন ভ্যালির ইতিহাসে চিরকাল এক ভয়ার্ত রোমাঞ্চ হিসেবে লেখা থাকবে।